আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো সবাই একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। সবাই একটু জানিয়ে দিবেন। সবাই। হ্যালো হ্যালো হ্যালো। ওকে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা। তাহলে আমরা আজকে মূলত হচ্ছে হলো স্থির তড়িৎ নিয়ে আলাপ আলোচনা করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু ভাইয়াকে একটু জানিয়ে দিবেন, ঠিক আছে? সাউন্ড সব কিছু ক্লিয়ার? ওকে। আমাদের কাছে সাউন্ড অল ক্লিয়ার। সো সবাই একটু জানিয়ে দেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। বেশি সময় নিব না। সবাই 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 একটু দ্রুততার সহিত জানিয়ে দেন ভাইয়াকে যে ভাইয়া সব কিছু ক্লিয়ার আছে আমাদের, হ্যাঁ? তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। সবাই সব কিছু ক্লিয়ার থাকলে ভাইয়াকে একটু জানিয়ে দিবেন যে ভাইয়া আমাদের সব কিছু ক্লিয়ার আছে। আজকে আমরা মূলত হচ্ছে হলো জাবি এ ইউনিট যারা প্রিপারেশন নিচ্ছেন এবং ঢাকা ইউনিভার্সিটি যারা প্রিপারেশন নিচ্ছেন সবার জন্য মূলত আজকের ক্লাসটি হবে। এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দেন। আমরা চেষ্টা করব আজকে স্থির তড়িৎ যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 23-24 কিরকম প্রশ্ন এসেছিল এবং পুরো কনসেপ্টটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব সম্পূর্ণরূপে ক্লিয়ার করার জন্য। সো সবাই একটু জানিয়ে দেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? সবাই একটু জানিয়ে দেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। এবং আমরা আজকে ক্লাসটি শুরু করব একদম বেসিক লেভেল থেকে। সো যারা আসলে সেকেন্ড টাইমার রয়েছেন এবং ফার্স্ট টাইমার রয়েছেন সবাই একটু দ্রুততার সহিত জাস্ট হচ্ছে একটু মেনশন করে দেন বন্ধু বান্ধবদেরকে, আর ক্লাসটি শেয়ার করে দেন। এবং আমাদের সবকিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দিবেন। তারপর আমরা ইনশাল্লাহ শুরু করবো। এক্সাক্ট 11টা বাজে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা। সো তখনই আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং বন্ধু বান্ধব সবাই একটু মেনশন করে দিবেন। আজকের ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কারণ হচ্ছে এই ক্লাসের মাধ্যমে আপনারা মোটামুটি স্থির তড়িৎ থেকে এই বছর জাহাঙ্গীরনগর কি টাইপের প্রশ্ন আসবে সব কিছু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। সাথে ঢাকা ইউনিভার্সিটিও যারা প্রিপারেশন নিচ্ছেন তারাও কিভাবে পড়বেন, কি কি টাইপের প্রশ্ন আসতে পারে আপনাদের সব কিছু নিয়ে আলোচনা করবো। তো সবাই একটু দ্রুততার সহিত ভাইয়াকে একটু জানিয়ে দিবেন যে ভাই আমরা সব কিছু ক্লিয়ার আছি। এবং লাইভটা যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের ভিতর একজনকে আমি যাবি এই ইউনিটের স্পেশাল ক্যাপসুলটা উপহার দিয়ে দিব। আমাদের কাজ চলমান, আপনারা অনেকেই বলেছিলেন যাবি এই ইউনিটের ক্যাপসুল নিয়ে কথাবার্তা বলার। সো সেটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। সবাই সবাই একটু শেয়ার করে দিবেন। আশা করি আপনারা সবাই লাইভে থাকবেন এবং সর্বোচ্চ ট্রিকি কোশ্চেন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা সবাই আজকে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারেন এবং সব কিছু যাতে আপনাদের ক্লিয়ার থাকে। সো যারা আছেন সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং হচ্ছে আজকের যে স্থির তড়িৎ ক্লাসটি সেটি আমি শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সবার উপকারে আসবে। আসেন, স্থির তড়িৎ রাত অনেক হয়ে গেছে। যেহেতু স্থির তড়িৎ চ্যাপ্টারটা পড়াবো সেহেতু একদম বেসিক লেভেল থেকে পড়াবো। আমি প্রথমে টাইপ 1-এ চলে আসি। টাইপ 1, ঠিক আছে? আপনারা সবাই মোটামুটি জানেন যে টাইপ 1-এ আসলে কি কি টাইপের 1 থাকে। টাইপ 1 হচ্ছে আমরা পড়াবো কুলম্বের সূত্র। কার সূত্র ভাইয়া? কুলম্বের সূত্র, ঠিক আছে? কুলম্বের সূত্র দেখবো আমরা। কার সূত্র? কুলম্বের সূত্র। আসেন, কুলম্বের সূত্র জিনিসটা কি সেটা আগে আপনাকে জানতে হবে ভালো মতো। ধরে নেন আমি এই জায়গাটাতে একটা রেখা নিলাম, ওকে? এইখানে একটা বল দিব, একটা চার্জ, এইখানে একটা চার্জ থাকবে, এই চার্জটা থাকবে Q1 আর এই চার্জটা থাকবে Q2। তাদের মধ্যবর্তী একটা ডিস্টেন্স থাকবে, সেটা হচ্ছে হলো R। এবং এই দুইটা চার্জের মধ্যবর্তী একটা আকর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে হলো F বল। সেটা কি বল ভাইয়া? F বল। মনোযোগ দিয়ে দেখেন। তাহলে দুইটি চার্জ থাকতেছে, তাদের মধ্যবর্তী একটা ডিস্টেন্স থাকতেছে আর তাদের মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে F। তাহলে আমি এখানে লিখতে পারি
সবাই একটু লেখেন এফ সমানুপাতিক Q1 Q2, অর্থাৎ দুটি চার্জের যে গুণ মানে দুটি চার্জের গুণফল হচ্ছে হলো এফ বলের সমানুপাতিক। তাহলে এবার আমরা এখানে লিখতে পারি আমাদের যে দূরত্ব রয়েছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুইটা মিলে আপনি লিখতে পারেন যে এফ Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এই জিনিসটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকা উচিত না। এবার একটু খেয়াল করেন ভাইয়া যা যা দেখাই ভালো মতো খেয়াল করেন, সবাই একটু ভালো মতো খেয়াল করেন। ওকে, এটা আপনি লিখে ফেলছেন। এখন এই সমানুপাতিক সাইনটাকে আপনি তুলে দিবেন। দেখেন এফ ইকুয়ালস টু সি Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এখন আমরা যদি এই সি মানে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে উঠিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারবো এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এখন এই 1/4 পাই এপসাইলন নট জিনিসটা কি? সেটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। এটা কি ভাইয়া? শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। এটা কি ভাইয়া? শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। আবারও বলছি, এটা কি ভাইয়া? শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, যাদের একটা ভ্যালু আছে সেটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। সো এটা আপনার কাছে আসতে পারে। এখন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, ভাই এখানে হচ্ছে আমাদের এপসাইলন নটের মানটা কি? এপসাইলন নট জিনিসটা কি? সেটা হচ্ছে হলো মাধ্যমের ভেদনযোগ্যতা। লিখে রাখেন, মাধ্যমের ভেদনযোগ্যতা। এটা হচ্ছে হলো মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে এবার একটু খেয়াল করেন, এদের একটা মান আছে। সেই মানটা কি ভাইয়া? 8.854 ইন্টু tan ইনভার্স 12 পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম্ব স্কোয়ার। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। আমি একদম বেসিক লেভেল থেকে কোন টাইপের কিভাবে প্রশ্ন আসতে পারে সবকিছু দেখাবো, এবং জাহাঙ্গীরনগর বিগত 5 বছরের প্রশ্ন কি টাইপসের এখান থেকে এসেছিল সব দেখানোর চেষ্টা করব। শুধু একদম সবাই নোট করে ফেলেন, ফার্স্ট টু লাস্ট সবাই একটু জাস্ট বলেন আমাকে যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, কুলম্বের সূত্রটা সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইকে জানিয়ে দেন। এরপরে আমরা টাইপ 2 তে চলে আসব। দেখেন টাইপ 2টা কি? সবাই একটু লেখেন টাইপ 2। খেয়াল করেন, আমি আগে প্রত্যেকটা টাইপ আকার আপনাকে শেষ করে দিব, তারপর আপনি আপনার মতো ক্লিয়ার রাখবেন। সেটা হচ্ছে হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সবাই একটু লিখে ফেলেন, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এখান থেকে একটা প্রশ্ন জাহাঙ্গীরনগর আসবেই, এটা শিওর থাকেন। এবং আসছে, এটা থেকে হিউজ প্রশ্ন আসছে। সেটা কি? E ইকুয়ালস টু F বাই হচ্ছে হলো Q। এখন এই কিউটা একে পাশে পাঠিয়ে দেন, তাহলে EQ ইকুয়ালস টু হচ্ছে হলো F। তাহলে আমরা লিখতে পারি EQ ইকুয়ালস টু হচ্ছে হলো mg। আপনাকে পরীক্ষার হলে বলা হবে F ইকুয়ালস টু mg, এটা আপনারা সবাই জানেন, এটা নতুন করে কিছু বলার নাই। এখন আপনারা সবাই জানেন আপনাকে E বের করতে বলা হয়, তাহলে mg বাই হচ্ছে হলো Q। এই সূত্রটা থেকে জাহাঙ্গীরনগর 4 বার প্রশ্ন করছে, জাস্ট এই সূত্রটা থেকে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? তাহলে আমি কি বলছি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই বের করা থেকে জাহাঙ্গীরনগর 4 বার প্রশ্ন করেছে। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, ইয়েস অর নো, এই টাইপটা থেকে। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, একটু লিখে রাখেন, সবাই একটু লিখে রাখেন, মনে রাখতে হবে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে, সবাই একটু মনে রাখবেন, তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য সেটা হচ্ছে হলো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আপনাদের কাছে মাঝে মধ্যে বলা হয় এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ইউনিট কত, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ইউনিট কত বা একক কত। তাহলে এদের একটা ইউনিট আছে, সেই ইউনিটটাও একটু লিখে ফেলেন। ইউনিটটা একটু খেয়াল করেন, এফ এর ইউনিট কি? নিউটন। আর হচ্ছে আপনি যে লাস্টে কিউ পাইছেন সেটা হলো চার্জ। তাহলে আপনি এখানে লিখে ফেলবেন নিউটন পার কুলম্ব। সবাই বলেন যে সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত। সবাই একটু জানান যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, ইয়েস অর নো। সবাই একটু জানান সবাই ক্লিয়ার হয়েছেন কিনা তাড়াতাড়ি, তাহলে আমি বুঝতে পারবো যে না আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন।
সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। আমি আবারও বললাম, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন এই বছর যে কোনো একটা জায়গায় আসবে, এবং এটা থেকে রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন করেছে, এই লাইনটা থেকে রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন করেছে। সবাই একটু বলেন যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। এইবার আসে নতুন একটা টপিক, সেটা হচ্ছে হলো টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 দেখেন, আমি কোশ্চেন সলভ যখন করাবো তখন আরো ভালো মতো বুঝতে পারবেন সব। চার্জের তলমাত্রিক ঘনত্ব, সবাই একটু লেখেন, চার্জের তলমাত্রিক ঘনত্ব। হ্যাঁ, এইখান থেকেও আমাদের কাছে প্রশ্ন এসেছে, একটু খেয়াল করেন। সিগমা ইজ ইকুয়ালস টু কিউ বাই হচ্ছে হলো এ। এ মানে কি ভাইয়া? এ মানে হচ্ছে হলো এরিয়া। এ মানে কি ভাইয়া? এরিয়া। আর এরিয়া মানে কি? 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার। এ মানে কি? 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ ডিভাইড বাই 4 পাই আর স্কোয়ার। আপনাদের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2017 এবং 18-তে একটা প্রশ্ন হয়েছিল, নিচের কোনটি চার্জের তলমাত্রিক ঘনত্বের ইউনিট? নিচের কোনটি চার্জের তলমাত্রিক ঘনত্বের ইউনিট? নিচের কোনটি চার্জের তলমাত্রিক ঘনত্বের ইউনিট? তাহলে একটু খেয়াল করেন, কিউ মানে হচ্ছে হলো কুলম, এ মানে হচ্ছে হলো মিটার স্কোয়ার, তাহলে পার মিটার স্কোয়ার, কুলম পার মিটার স্কোয়ার, কুলম পার মিটার স্কোয়ার। এটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। ইউনিটটা আমাদের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17-18-তে এসেছিল। 17-18-তে এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। চার্জের তলমাত্রিক ঘনত্বের ইউনিট কোনটি? তাহলে কি হবে? কুলম পার মিটার স্কোয়ার, কুলম পার মিটার স্কোয়ার। সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলেন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, ইয়েস অর নো। এখন এখানে আরেকটা কথা আছে, চার্জের তলমাত্রিক ঘনত্ব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাও মনে রাখবা। চার্জের তলমাত্রিক ঘনত্ব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাও মনে রাখবা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা, ইয়েস অর নো। দ্রুত বলো, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। চার্জের তলমাত্রিক ঘনত্ব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সবাই একটু বলে দাও। হ্যাঁ, সবাই সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো যে সবাই ক্লিয়ার কিনা। এতটুকু সবাই ক্লিয়ার? ওকে, নাইস। এবার একটু খেয়াল করো, নেক্সট খেয়াল করো, আমরা একটা জিনিস দেখাবো, ঠিক আছে? এবার ধরে নাও আমি বলতেছি Q1 চার্জ হতে, Q1 চার্জ হতে, ঠিক আছে, Q1 চার্জ হতে x মিটার দূরত্বে, x মিটার দূরত্বে, সবাই একটু লিখে নাও, প্রাবল্য 0 বা সমান, প্রাবল্য 0 বা সমান, সবাই একটু লিখে নাও, প্রাবল্য 0 বা সমান বলা হলে একটা টেকনিক আমি শিখাই দিচ্ছি, দেখো টেকনিকটা কি? আমরা টেকনিকটা বের করব। x is equals to d ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার q2 বাই হচ্ছে হলো q1, q2 বাই হচ্ছে হলো q1। এইখান থেকে আমাদের একটা প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটির 7-8 এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 12 এবং 13 সেশন। সো এই টাইপটা থেকে আমাদের একটা প্রশ্ন এসেছে। এখন একটা মজার জিনিস দেখো, এই টাইপটা থেকে রাজশাহী ইউনিভার্সিটি 20-21-এ একটা প্রশ্ন এসেছিল এবং জিএসটিতেও একটা প্রশ্ন এসেছিল। সিমিলার প্রশ্নই 4টা জায়গায় আসছে, একটা প্রশ্ন 4টা জায়গায় আসছে। আমি সেই প্রশ্নটা নিয়ে একটু আলাপচারিতা করি, খেয়াল করো সবাই, একটু খেয়াল করো সেই প্রশ্নটা। ধরে নাও এইটা হচ্ছে হলো তোমার কাছে একটা রেখা, এই রেখায় এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে। প্রথম চার্জের পরিমাণটা হচ্ছে হলো কিউ পরিমাণ চার্জ, পরের চার্জটা হচ্ছে হলো কিউ মানে 4Q চার্জ, আর এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 মিটার। তাহলে কত দূরত্বে গেলে এদের প্রাবল্য 0 বা সমান হবে? কত দূরত্বে গেলে এদের প্রাবল্য 0 বা সমান হবে? তাহলে আমরা সেটা বের করি, আসো। x is equals to d, d এর ভ্যালু কত ভাইয়া? 1 মিটার, 1 মিটার। এবার খেয়াল করো নিচে আছে 1 প্লাস রুট ওভার, খেয়াল করো Q2 মানে হচ্ছে হলো Q2 দ্বিতীয় চার্জের পরিমাণ কত? 4Q, তাহলে বসিয়ে দাও 4Q ডিভাইড বাই হচ্ছে হলো 1, তাহলে আমি বলতে পারি 4 ডিভাইড বাই 1। তাহলে আমি এখানে পাবো 1 ডিভাইড বাই 1 প্লাস 3, কথাটা বুঝছো?
1/1+3, সরি এখানে 2 হবে, তাহলে আমি বলতে পারি 1/3 এত মিটার। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো সবাই ক্লিয়ার কিনা। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত আসলো ভাইয়া? 1/3 মিটার। সবাই একটু বলেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই একটু বলেন। 4বার আসছে, 4বার এই প্রশ্ন, 4বার আসা প্রশ্ন, 4বার আসা প্রশ্ন। ওকে, তাহলে আমি যদি এখন তোমাদেরকে আরো একটা টেকনিক বলে দেই, তাহলে সেটার অ্যান্সার তোমরা করে ফেলো। আসো, সেটার অ্যান্সার তোমরা একটু বলো আমাকে। সবাই এটা যদি ক্লিয়ার থাকো তাহলে এটার অ্যান্সার বলো। ধরো এখানে একটা রেখা দিলাম, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, ঠিক আছে? আমি এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এখানে 4Q চার্জ আছে আর এখানে আছে 16Q চার্জ, কথাটা বুঝছো? আর এদের 2 মিটার মধ্যবর্তী দূরত্ব আছে। তাহলে কত দূরত্বে গেলে তাদের মধ্যবর্তী প্রাবল্য শূন্য বা সমান হবে? সবাই এটা বলো, সবাই সবাই এটা একটু বলো, কত মিটার দূরত্বে গেলে তাদের দূরত্ব শূন্য বা সমান হবে? সবাই এটা একটু জানাও ভাইয়াকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জানাও, কত দূরত্বে গেলে এদের প্রাবল্য শূন্য বা সমান হবে? সবাই একটু জানাও দ্রুত, দেখি কে কে পারো। যা পারবা সবার আগে তার জন্য উপহার রয়েছে। সবাই একটু জানাও যে কত হবে দ্রুত, তাহলে বুঝতে পারবো। দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও, দেখি কত আসে। খেয়াল করো, আমরা উপরে লিখবো 2 আর নিচে লিখবো আমাদের কাছে আছে কত? 4, সরি 1 আছে এখানে। 1 প্লাস রুট ওভার Q2 এর পরিমাণ দেখো 16 বাই হচ্ছে হলো 4, 4 এ 4 এ 16, তাহলে থাকে 2 বাই হচ্ছে হলো 3, তাহলে 2/3 মিটার। অ্যান্সার 2/3 মিটার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা ক্লাসটি করছেন সবাই একটু কমেন্টসে জানান, সবাই একটু কমেন্টসে জানান 2/3 মিটার। অ্যান্সার হবে 2/3 মিটার। ওকে, আই হোপ যে আপনারা সবাই এটা ক্লিয়ার হয়েছেন। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করেন, আরেকটা ম্যাথ দিই, দেখেন। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর 12-13-তে আসছে, এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর 12-13-তে আসছে। খেয়াল করো সবাই, এখানে একটা চার্জ দিলাম, এখানে একটা চার্জ আর এখানে একটা চার্জ। ওকে, ভালো মতো বুঝবা সবাই, ভালো মতো বুঝবা। ওকে নাইস, 2/3 মিটার, থ্যাংক ইউ। ভালো মতো বুঝবা সবাই, ঠিক আছে? এদের মধ্যবর্তী দূরত্ব ডি, এদের মধ্যবর্তী দূরত্ব ডি। এটা হচ্ছে হলো Q1, এটা হচ্ছে হলো Q2। ভালো মতো বুঝছো। এদের অনুপাত তোমার কাছে দেওয়া আছে, এদের অনুপাত দেওয়া আছে যে Q1 বাই হচ্ছে হলো Q2 ইকুয়ালস টু 16 হলে কত মিটার দূরত্বে, কত মিটার দূরত্বে প্রাবল্য শূন্য বা সমান হবে? প্রাবল্য শূন্য বা সমান হবে, ঠিক আছে? এটা একটু ট্রিকি, আমি এটা একটু আপনাদেরকে করিয়ে দিই, একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনারা একটু আগে সূত্রে দেখেছিলেন যে রুট ওভার Q2/Q1, বাট আপনার কাছে দেওয়া আছে Q1/Q2। তাহলে আমি যদি এই ফর্মাটাকে Q2 বাই হচ্ছে হলো Q1 ফর্মা করি, তাহলে হবে 1/16, 1/16, তাই না? 1/16। তাহলে আমরা লিখি x ইজ ইকুয়ালস টু d, থাকবে আমাদের কাছে d থাকলো, তারপর হচ্ছে হলো 1 প্লাস রুট ওভার 1/16। তাহলে আমরা পাবো উপরে থাকবে d, এরপরে খেয়াল করো 1 প্লাস, এটা যদি রুট করে ফেলো তাহলে থাকবে হচ্ছে হলো 1/4, ঠিক আছে? তাহলে আমরা এটার অ্যান্সার পাবো 4/5d। শেষ, এটাই অ্যান্সার। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। একদম সহজ, দেখছো কত সহজ? সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার হয়েছে কিনা এই ম্যাথটা। সবাই 4/5d এক্স্যাক্টলি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। একদম সহজ, জাস্ট তোমরা আজকে লিখবা আর হচ্ছে হলো প্রশ্ন সলভ করবা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এবার আমরা আরেকটা প্রশ্নে যাই। খেয়াল করো, জাহাঙ্গীরনগর 17-18 প্রশ্ন, জাহাঙ্গীরনগর 17-18। সবাই একটু আসো, সরি, জাহাঙ্গীরনগর 17-18 সেশনের একটি প্রশ্নে আমরা যাবো। আসো, জাহাঙ্গীরনগর 17-18, হ্যাঁ, জাহাঙ্গীরনগর 17-18 একটা প্রশ্ন দেই। দেখো, জাহাঙ্গীরনগর এই ইউনিট আসছিল, এরকম একটা প্রশ্ন যাচ্ছে আমরা। আসো, সবাই কি ক্লিয়ার? ওকে নাইস, সবাই ক্লিয়ার। যারা করবা খাতায় তুলে ফেলবা, এগুলো দেরি করবা না, এখান থেকে প্রশ্ন আসে। জাহাঙ্গীরনগরের বাইরে একটা প্রশ্ন আসবে না। দেখো প্রশ্নটা দেখো, 0.002, ঠিক আছে, 0.002 কেজি ভরের একটি
মোলার বল, মোলার বল, ওকে, আচ্ছা এটা মোলার না, এটা সোলার একটা বল আছে, শোলা, হ্যাঁ, সোলার বল, সোলার বল 10 ইনভার্স 4 কুলম চার্জ, ওকে, 10 ইনভার্স 4 কুলম চার্জিত, ভালো মতো বুঝবা, চার্জিত, ওকে। এবার খেয়াল করো, বলটিকে স্থির রাখতে, বলটিকে স্থির রাখতে, স্থির রাখতে কত তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন, কত তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন, কত তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হবে। আমি এটা দিলাম জাহাঙ্গীরনগর 17-18 সেশনের প্রশ্ন। এখন একটা কথা আগে মনে রাখবা, মনে রাখবা, এই যে এখানে দেখো স্থির রাখতে কথাটা বলা হয়েছে না ভাইয়া, স্থির রাখতে, এখানে আরো কয়েকটা জিনিস একটু লিখে রাখো, ধরে রাখতে, ধরে রাখতে, হ্যাঁ, ধরে রাখতে, হয় স্থির রাখতে কথা বলা হবে অথবা ধরে রাখতে কথাটা বলা হবে। যদি এই ফর্মুলা কখনো আসে, মানে এই কথাগুলো কখনো আসে, তাহলে তাদের ক্ষেত্রে তুমি সলভ বসিয়ে দিবা E ইজ ইকুয়ালস টু F বাই হচ্ছে হলো কিউ। কথা কি বুঝতে পারছো? ধরে রাখতে স্থির আছে এই টাইপের যদি প্রশ্নের ভিতরে উল্লেখ থাকে, সূত্র হবে E ইজ ইকুয়ালস টু F বাই কিউ। তাহলে আমাকে কি বলা হয়েছে, কত তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন, ই বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি mg বাই হচ্ছে হলো কিউ। তাহলে এবার খেয়াল করো, এম এর পরিমাণ এত কেজি বলে দেওয়া আছে 0.002, জি এর পরিমাণ 9.8 ডিভাইড বাই 10 ইনভার্স 4, আর এইটাই ছিল আপনার কাছে অপশনে এবং এটাই অ্যান্সার। সবাই বলেন সবাই ক্লিয়ার কিনা, সবাই বলেন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই বলেন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। এইটাই আপনার কাছে অপশনে ছিল জাহাঙ্গীরনগর 17-18-তে, যেহেতু ক্যালকুলেটর নাই সো এইভাবে অপশন দেওয়া ছিল। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা দ্রুত, ঠিক আছে? সবাই একটু জানান যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই একটু জানান যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা এবার, ঠিক আছে সবাই? ওকে, এবার ভাইয়া আরেকবার বলেন, ভাই তোমার কাছে স্থির রাখতে অথবা ধরে রাখতে এই কথাটা যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে, তাহলে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে সূত্র বসাবা E ইজ ইকুয়ালস টু F বাই কিউ। F এর পরিমাণ হচ্ছে হলো mg ডিভাইড বাই হচ্ছে হলো কিউ, কিউ হচ্ছে হলো চার্জের পরিমাণ, চার্জের পরিমাণ কত 10 ইনভার্স 4, আর কেজি, এম এর পরিমাণ দেওয়া আছে, আর জি এর পরিমাণ জানো অভিকর্ষ ত্বরণ 9.8, বসিয়ে দাও, এটাই অ্যান্সার। এখানে কোনো ক্যালকুলেটর ইউজ ছিল না, অপশন এভাবেই ছিল জাহাঙ্গীরনগর 17-18-তে। এবার একটা জিনিস একটু মনে রাখবেন সবাই, ঠিক আছে? এবার আসেন, একটা জিনিস একটু মনে রাখবেন, মনে রাখবা, মনে রাখতে হবে, সবাই লিখে নাও, মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 বার প্রশ্ন আসছে, এই যে মনে রাখতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 বার প্রশ্ন আসছে। এই যে এখন যে লাইনটা লিখবো এখান থেকে জাহাঙ্গীরনগর 2 বার প্রশ্ন করেছে, তো সেটা একটু ভালো মতো লেখেন। গোলকের কেন্দ্রে, গোলকের কেন্দ্রে অথবা মধ্যবিন্দুতে, ভালো মতো লিখে নাও, বলা থাকলে বৈদ্যুতিক প্রাবল্যের মান, বৈদ্যুতিক প্রাবল্যের মান একটা শূন্য। এখান থেকে জাহাঙ্গীরনগর 2 বার প্রশ্ন করছে। এখন এই প্রশ্ন কিভাবে আসবে ভালো মতো চিন্তা করো। একটা গোলকের কেন্দ্রে অথবা মধ্যবিন্দুতে বলা থাকলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হবে সব সময় শূন্য। এখন কিভাবে প্রশ্ন আসতো দেখো, যদি আসতো এই জিনিসটাই গোলকের বল, সোলার বল এত চার্জে চার্জিত, বলটিকে গোলকের কেন্দ্রে রাখা হলে, বলটিকে গোলকের কেন্দ্রে রাখা হলে স্থির রাখতে, এটা বাদ, গোলকের কেন্দ্রে রাখা হলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত? সবাই একটু এবার কমেন্ট সেকশনে জানাও যে অ্যান্সার কত হইতো। সবাই এবার একটু কমেন্ট সেকশনে জানাও দেখি কত হইতো। সবাই এবার একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত, সবাই এবার একটু কমেন্ট সেকশনে জানাও অ্যান্সার কত হইতো, সেটা জানতে চাইছি আমি। সবাই একটু বলো অ্যান্সারটা কত হইতো, সেটা আমি জানবো। 0, মুবিনুল ইসলাম বলে দিয়েছো 0, বাকিরাও একটু বলো 0,
বাকিরাও বলো 0। থ্যাংক ইউ। আই হোপ যে আপনারা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এই পর্যন্ত নিয়ে কারো কোনো প্রশ্ন থাকা উচিত না। এবার আসেন, আপনার কাছে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, জাহাঙ্গীরনগর 17-18তে এসেছে। জাহাঙ্গীরনগর 17 এবং 18তে এসেছে। আসেন, জাহাঙ্গীরনগর 17-18তে এসেছিল সেই প্রশ্নটা নিয়ে আলোকপাত করি। দেখেন, 0.50 মিটার ব্যাসার্ধের 0.50 মিটার ব্যাসার্ধের একটি গোলকে 50 কুলম্ব চার্জ দেওয়া আছে। হ্যাঁ, আমি এটা লিখলাম। এবার খেয়াল করেন, গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্যের মান কত? বৈদ্যুতিক প্রাবল্যের মান কত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17-18। সবাই উত্তর করো। এবার সবাই উত্তর করো, অ্যান্সার কত হবে? সবাই উত্তর করো, সবাই উত্তর করো, এটার অ্যান্সার কত হবে? দ্রুত সবাই। জাহাঙ্গীরনগর 17-18তে এসেছে, সবাই একটু উত্তর করো তো, এটার অ্যান্সার কত দেখি। গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্যের মান কত? সবাই একটু অ্যান্সার করো ভাই, সবাই। 0। ওকে, বাকিরাও একটু জানাও। দেখো, এখানে আমার কাছে বৈদ্যুতিক গোলকের কেন্দ্রে বলা হয়েছে, তার মানে তড়িৎ ক্ষেত্র বা বৈদ্যুতিক ক্ষেত্রের প্রাবল্যের মান 0। বুঝছো? প্রমাণ মিলছে। তোমরা কোশ্চেন ব্যাংক খুলে দেখবা ভাইয়া জাহাঙ্গীরনগর 17-18তে এই প্রশ্নটি এসেছিল কিনা। সহজ লাগছে কনসেপ্ট নিয়ে কোনো প্রবলেম আছে কারো? কোনো কিছু আর পড়ার দরকার আছে? এবার আসো নেক্সট নতুন টপিক, টাইপ। সবাই একটু লিখে নাও, টাইপ। আচ্ছা, আসো, টাইপ কত পর্যন্ত গেছি আমরা ভাইয়া? টাইপ 3, এখন টাইপ 4। ওকে, টাইপ 4। সবাই আসো, একদম পাক্কা ক্লিয়ার তোমরা আসো। তড়িৎ ফ্লাক্স, সবাই একটু লেখো, তড়িৎ ফ্লাক্স। খুব মনোযোগ দিয়ে দিবা, তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, এই তড়িৎ ফ্লাক্সটা কি? ফাই ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এখন এইখান থেকে আমাদের জিএসটিতে প্রশ্ন এসেছে, ওকে, জিএসটিতে। এখন জিএসটিতে কি টাইপের প্রশ্ন আসছিল দেখো, জিএসটিতে প্রশ্ন আসছিল এরকম, কিউ ইজ ইকুয়ালস টু 3 কুলম্ব চার্জ হলে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত? তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত? আচ্ছা দেখো, কিউ এর পরিমাণ 3c দেওয়া আছে এবং সেটার অ্যান্সার হবে ফাই ইজ ইকুয়ালস টু, আমার কাছে কিউ এর পরিমাণ দেওয়া আছে, তাহলে 3/এপসাইলন নট। এইটাই হচ্ছে আমার কাছে অ্যান্সার ছিল এবং এই টাইপেরই প্রশ্ন জিএসটিতে একটা আসছে। তাহলে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন দেই, কিউ ইজ ইকুয়ালস টু 5c চার্জ হলে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত? সবাই এটা কমেন্ট সেকশনে জানো, সবাই এটা কমেন্ট সেকশনে জানাও। দেখি কে কে পারবা, তাড়াতাড়ি জানাও। সবাই এটা একটু কমেন্ট সেকশনে জানাও, এটার অ্যান্সার কত হবে তাহলে? কিউ ইজ ইকুয়ালস টু 5c হলে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত? তাড়াতাড়ি দেখি কে কে পারে। 5/E, 5/এপসাইলন নট, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, 5/এপসাইলন নট। সহজ লাগছে তড়িৎ ফ্লাক্স, সবার কাছে ইজি। আজকে আমি পুরো চ্যাপ্টারটা শেষ করব একদম, আপনারা পেইড ব্যাচে যেরকম পারেন তার চেয়েও ভালো পাবেন আজকে, কথা দিয়ে গেলাম। এবার আসেন, সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার আসেন আমরা নেক্সট টাইপে যাব, টাইপ নাম্বার 5। আমরা পুরো চ্যাপ্টারটা আজকে একবার রিভিশন দিয়ে দিব। দেখেন, পুরো চ্যাপ্টারটা আমরা রিভিশন দিয়ে দিব, শুধুমাত্র যাবি না, বাকি সবগুলোর জন্যই আপনারা কভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার একটু খেয়াল করেন আমরা কিভাবে এটা করি। আমাদের এখনকার টাইপটা হচ্ছে তড়িৎ বিভব। সবাই একটু লিখে রাখেন, তড়িৎ বিভব। এখনকার যে টাইপটা সেটা হচ্ছে তড়িৎ বিভব, সেটা হচ্ছে V is equals to W/Q। এদের একটা ইউনিট আছে, ইউনিটটা হচ্ছে W এর, যেটা ভালো মতো বুঝবা, W হচ্ছিল ওয়ার্কেরটা হচ্ছিল জুল, কিউ হচ্ছিল চার্জ, জুল পার কুলম্ব। ঠিক আছে, তাহলে তড়িৎ বিভব শেষ।
এবার এইখান থেকে একটা প্রশ্ন দিচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছিল, জাহাঙ্গীরনগর 18-19 একটা প্রশ্ন এসেছিল, খেয়াল করো। এই টাইপ থেকে জাহাঙ্গীরনগর একটা প্রশ্ন করেছিল, এবং রাজশাহী ইউনিভার্সিটি সিমিলার প্রশ্নই 17-18-তে এসেছিল। রাজশাহী ইউনিভার্সিটি সিমিলার টাইপ 17-18-তেই প্রশ্ন এসেছিল। এবার একটু খেয়াল করো, প্রশ্নটা খেয়াল করো, সবাই প্রশ্নটা খেয়াল করো। সবাই ক্লিয়ার হয়ে গেছে? বাহ, দারুণ, পুরো শেষ পর্যন্ত থাকো। একটি মোটর গাড়ির আজকে আমি স্লাইড বানাইতে পারি নাই, যাতে তোমরা সবাই লেখো। একটি মোটর গাড়ির ব্যাটারির, ভালো মতো খেয়াল করবা, ব্যাটারির দুই প্রান্তে, হ্যাঁ, দুই প্রান্তে ভালো মতো খেয়াল করো, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, হ্যাঁ, দুই প্রান্তের বিভব পার্থক্য। ওকে, 12 ভোল্ট 2.5 ভোল্ট কুলম, 2.5 ভোল্ট কুলম চার্জ। ব্যাটারির ঋণাত্মক প্রান্ত ভালো মতো খেয়াল করো, থেকে ধনাত্মক প্রান্তে গেলে কাজের পরিমাণ কত? এই প্রশ্নটা দুইবার আসছে, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটিতে একবার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একবার। এবার একটু খেয়াল করেন, আমি এখানে যে জিনিসটা বলেছি সেই জিনিসটা নিয়েই আপনারা একটু খেয়াল করবেন। দেখেন, একটি মোটর গাড়ির ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট, তাহলে 2.5 ভোল্ট কুলম চার্জ ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে গেলে কাজের পরিমাণ কত? তাহলে আমরা কি বের করবো ভাই? সূত্র জানি, সবাই সূত্র জানি, V is equals to W by Q। তাহলে W is equals to হচ্ছে হলো VQ। তাহলে V এর পরিমাণ আমাদের কাছে কত বলে দেওয়া আছে? দেখো 12 ভোল্ট, তাহলে আমরা লিখবো 12 ইন্টু 2.5, তাহলে হবে কত? 25 হওয়ার কথা, 30 হয়, 30 জুল। শেষ। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই একটু বলো যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছেন? সবাই একটু জানান দেন তো যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই কমেন্ট সেকশনে একটু জানান দেন। ওকে, ক্লিয়ার। নেক্সট টপিক 6 আসেন। টপিক 6 একদম ধরে ধরে সব শেষ করব। টপিক 6 খেয়াল করো, বা টাইপ 6 তোমরা যেটাই বলো, টপিক বা টাইপ যেটাই বলো, সেটা হচ্ছে হলো পাত ধারকত্ব। আসো সবাই লেখো, পাত ধারকত্ব। আচ্ছা, আমরা এখন পাত ধারকত্ব নিয়ে আলোচনা করব। দেখো, এই পাত ধারকত্ব থেকে প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগর দুইবার প্রশ্ন আসছে, আমরা সেটা নিয়ে কাজ করব। খেয়াল করো, শূন্য মাধ্যমে পাত ধারকত্ব, আমরা এটা বের করব। ঠিক আছে, একটু খেয়াল করো, C is equals to epsilon naught A by হচ্ছে হলো D। C is equals to epsilon naught A divide by D। এখন এইখান থেকে আমাদের জিএসটি তে প্রশ্ন হয়েছিল 22-23, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়েছিল 21-22 এবং 20-21। কথা কি মনে রাখতে পারলাম? কিভাবে প্রশ্ন আসে, কোথা থেকে, সব দেখাবো এবার। খেয়াল করো, আমি C is equals to epsilon naught A এর পরিমাণ জানো 4 pi r স্কয়ার, নিচে কত ভাইয়া? D এর পরিমাণ জানো, তাহলে আমি সেই মানটাকে বসিয়ে দিয়েছি। এবার একটু খেয়াল করো, সবাই এবার একটু খেয়াল করো, এই পর্যন্ত শেষ। এখন এদের মধ্যে সম্পর্ক আছে, আমরা সম্পর্কগুলো দেখবো। আসো, সম্পর্ক, হ্যাঁ, সম্পর্ক বদলে গেল একটি পলকে। তাহলে আমরা এবার সম্পর্কগুলো দেখি। দেখো, সি সমানুপাতিক হচ্ছিল এ, কিভাবে? সি এর সাথে এ এর সম্পর্ক সমানুপাতিক। তারপরে খেয়াল করো, সি এর সাথে ডি এর সম্পর্ক হচ্ছিল ব্যস্তানুপাতিক। এই যে খেয়াল করো, সি এর সাথে ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর সি এর সাথে ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। কথা কি বুঝাতে পেরেছি? সম্পর্কগুলো থেকে প্রশ্ন আসবে, এটা ইম্পর্টেন্ট। সম্পর্কগুলো থেকে প্রশ্ন আসবে। সবাই একটু বলো সম্পর্কগুলো ক্লিয়ার কিনা।
না না, কমেন্ট দেরি করে যায় না, আমার কাছে আছে, সমস্যা নেই। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। সম্পর্কগুলো থেকে প্রশ্ন আসবেই, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, ইয়েস অর নো। সবাই, প্রশ্ন আসবে, সম্পর্কগুলো থেকে প্রশ্ন আসবে, এটা মাস্ট, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। আই হোপ যে সবাই ক্লিয়ার হয়ে গেছো। সবাই কি ক্লিয়ার হয়েছো? এবার দেখো আমরা আরো কিছু জিনিস যাই, এইখানে একটা পার্ট আছে, আমরা সেই পার্টটা নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো, এখানে সবাই এই জিনিসটা নিয়ে কাজ করবা, এখানে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? ওকে, নাইস। এবার একটু খেয়াল করো, এই জায়গাটাতে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 22-23 একটা প্রশ্ন এসেছিল। সেই কনসেপ্টটা তোমরা কেউ করো নাই, কখনোই করো নাই। খেয়াল করো, সি ইজ ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই হচ্ছে হলো ডি, এটা আপনারা সবাই জানেন। আমরা ভি ইজ ইকুয়ালস টু কি জানি, সরি, আমরা সি ইজ ইকুয়ালস টু কি জানি, কিউ বাই ভি। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু কি জানতাম, ভিসি। তাহলে সি এর পরিমাণটা আমরা এখানে বসায় দেই, কিউ বাই ভি ইজ ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি। এটা লেখা যায় কিনা সবাই একটু জানান তো, এই জিনিসটা লেখা যায় কিনা ভাইয়া, সবাই একটু জানান। তাহলে এখান থেকে আপনি ভি বের করবেন। খেয়াল করেন, এটা যখন এখানে চলে আসে এটা উল্টায় যাবে, তাহলে আপনি লিখবেন কিউ ডি ডিভাইড বাই এপসাইলন নট এ। এইখান থেকে আপনি একটা সম্পর্ক পাবেন, ভি সমানুপাতিক ডি। আর এই সম্পর্কটা থেকেই জাহাঙ্গীরনগর 22-23-এ একটা প্রশ্ন করেছিল, সেটা নিয়ে আমরা এবার যাব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানিয়ে দাও। সবাই একটু ভাইকে জানিয়ে দাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। এই জিনিসটা কেউ জানতাই যে কিভাবে সম্পর্কগুলো বের করা যায়, এই যে এই সম্পর্কগুলো, এই যে এইভাবে যে বের করে করে একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে, এগুলো কি তোমরা জানো? এই সবাই একটু কমেন্টসে জানাও যে এগুলো জানতা কিনা। এখন আমি একটা প্রশ্ন দেব, দেখো, একটি সমান্তরাল প্লেট, একটি সমান্তরাল প্লেট, ভালো মতো খেয়াল করবা, ক্যাপাসিটরে সঞ্চিত বৈদ্যুতিক বিভব পার্থক্য পরিমাণ বৃদ্ধি, সবাই একটু লিখে নাও, হ্যাঁ, পরিমাণ বৃদ্ধি পাবে যদি আমি কি বললাম প্রশ্নটা, একটি সমান্তরাল প্লেট ক্যাপাসিটরের সঞ্চিত বৈদ্যুতিক বিভব পার্থক্য পরিমাণ বৃদ্ধি পাবে যদি কি, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং এই যে কনসেপ্ট থেকে আসা, ভি সমানুপাতিক ডি। এবার একটু খেয়াল করো সবাই, একটি সমান্তরাল প্লেট ক্যাপাসিটরে সঞ্চিত বৈদ্যুতিক বিভব পার্থক্য পরিমাণ বৃদ্ধি পাবে যদি, তাহলে ভি এর সাথে দূরত্ব কি, সমানুপাতিক সম্পর্ক, তাহলে লিখে ফেলো দুই প্লেটের মধ্যে দূরত্ব বেড়ে যাবে, দুই প্লেটের মধ্যে দূরত্ব বেড়ে যাবে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 22-23 আসা প্রশ্ন। কনসেপ্ট বুঝতে পারছো? এটা কে কে বুঝো নাই তারা একটু কমেন্ট সেকশনে জানাও। একটি সমান্তরাল প্লেট ক্যাপাসিটরের সঞ্চিত বৈদ্যুতিক বিভব পার্থক্য পরিমাণ বৃদ্ধি পাবে যদি এই দুইটা প্লেটের মাঝেই দূরত্ব আমার কাছে বৃদ্ধি পায়। কারণ কি, বিভবের সাথে দূরত্বের সমানুপাতিক সম্পর্ক। সবাই একটু জানাও তো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা এটা, যারা আসো। হ্যাঁ আসে তো, কাজের পরিমাণ কত হয় আমি তো একটু আগেই দেখাইলাম কাজের পরিমাণ কত হচ্ছে। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, নাইস। এবার দেখো সবাই ক্লিয়ার। ওকে, এবার একটা প্রশ্ন দেখো আমি প্রশ্নে যাচ্ছি, ভালো মতো বুঝবা সবাই, নাহলে বুঝার দরকার নেই। খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে এরকম, এই প্রশ্নটি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 22-23 আসা প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 22-23-এ আসা প্রশ্ন। ভালো মতো বুঝবা সবাই ভালো মতো বুঝবা, 22-23-এ আমাদের আসা একটি প্রশ্ন। খেয়াল করো, একটি ক্যাপাসিটরের ধারকত্ব, একটি ক্যাপাসিটরের ধারকত্ব কত বলে দেওয়া আছে,
6pf। এই যে এই pf বলতে কি বোঝায় সবাই একটু বলো। এই p বলতে বোঝানো হয় পিকো, পিকো, আর f বলতে ফ্যারাডে, f বলতে ফ্যারাডে, ঠিক আছে? তাহলে পিকো ফ্যারাডে, 6 পিকো ফ্যারাডে। এবার একটু খেয়াল করো, এতটা গেল। ধাতব প্লেটের মধ্যে, ধাতব প্লেটের মধ্যে, সবাই একটু লিখে নাও, ধাতব প্লেটের মধ্যে একটি গ্লাস, একটি গ্লাস, সবাই একটু লিখে নাও, k is equals to 50 না 5.2, সবাই একটু লিখে নাও। ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিক স্থাপনের ফলে, স্থাপনের ফলে, সবাই একটু লিখে নাও, স্থাপনের ফলে নতুন ধারকত্ব কত হবে? নতুন ধারকত্ব কত হবে? ঠিক আছে? এখন দেখো, এই টাইপের প্রশ্ন আমাদের কাছে যখন আসবে তখন তুমি আওলায় যাবা পরীক্ষার হলে মোটামুটি, কারণ তুমি প্রশ্নই ধরতে পারতেছো না। এখন এই প্রশ্নটা ধরার জন্য, এই প্রশ্নটা ধরার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে হলো তোমার কাছে মেইন কাজ। এই প্রশ্নটা ধরার জন্য মেইন কাজ যেটা, সেটা তোমাকে করতে হবে। প্রথম কথা হচ্ছে, একটু খেয়াল করো, একটি ক্যাপাসিটরের ধারকত্ব বলে দেয়া আছে, ধাতব প্লেটের মধ্যে একটি গ্লাস পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে দেয়া আছে কে এর মান, ডাইইলেকট্রিক স্থাপনের ফলে নতুন ধারকত্ব কত হবে? তাহলে আমরা সবাই জানি C is equals to epsilon naught A by হচ্ছে হলো D, এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও। এরপরে খেয়াল করো, C is equals to epsilon naught K হচ্ছে হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক ডিভাইড বাই হচ্ছে হলো D, এটাও তুমি জানো। তাহলে এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটা C প্রাইম ছিল, এটা C ছিল, তাহলে আমি C প্রাইম বের করব। কি প্রাইম বের করব? C প্রাইম। তাহলে C ইনটু K। কেন C ইনটু K? কারণ পরাবৈদ্যুতিক ধ্রুবকের সাথে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের সাথে C এর পরিমাণ সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি C প্রাইম ইজ ইকুয়াল টু C ইনটু K। তাহলে তোমার কাছে কত বলে দেওয়া ছিল ভাইয়া? একটু ভালো মতো খেয়াল করো, 5.2, আর কত পিকো ফ্যারাডে ছিল? 6। তাহলে এত পিকো ফ্যারাডে ছিল ধারকত্ব, তাহলে C মানে কি? ধারকত্ব। C মানে কি? ধারকত্ব। ধারকত্বের পরিমাণ কত? 6। আর কে? পরাবৈদ্যুতিক ধ্রুবকের পরিমাণ কত? 5.2। তাহলে অ্যান্সার হবে 5 6 30, 31.2 পিকো ফ্যারাডে, পিকো ফ্যারাডে। আর এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সবাই বলো এবার ক্লিয়ার কিনা? সবাই বলো ক্লিয়ার কিনা? সবাই জানাও তো যে ভাইয়া তোমরা সবাই ক্লিয়ার হয়েছো কিনা পিকো ফ্যারাডে? সবাই এই টাইপের প্রশ্ন তোমরা অনেক কম সলভ করো পিকো ফ্যারাডে নিয়ে, সো আজকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি। সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা, দ্রুত দ্রুত জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই ক্লিয়ার? আরেকবার বলবো, খেয়াল করো, জিনিসটা হচ্ছে তোমার কাছে বলে দেওয়া আছে একটি ক্যাপাসিটরের ধারকত্ব 6 পিকোফ্যারাডে, ধাতব প্লেটের মধ্যে একটি গ্লাস, তোমার কাছে কে বলে দেওয়া আছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান ডাইইলেকট্রিক স্থাপনের ফলে নতুন ধারকত্ব কত হবে? তাহলে একটা ধারকত্ব C is equals to epsilon naught A ডিভাইড বাই D। তাহলে নতুন ধারকত্বটা কি হবে? যেখানে তোমার কাছে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকবে, তাহলে সেটা হবে C প্রাইম is equals to epsilon naught K into A। K এর মান সবসময় 1, মনে রাখবা এই টাইপে K এর মান সবসময় 1 থাকে, যেহেতু এটা শূন্য মাধ্যমে, তাহলে এটা হচ্ছে হলো D ডিভাইড বাই D। তাহলে দেখো আমি C প্রাইম বের করব, নতুন ধারকত্বটা বের করব, তাহলে C এর সাথে K কে গুণ, তাহলে C এর মান কত দেয়া আছে পিকোফ্যারাডে? 6 পিকোফ্যারাডে ইনটু K এর মান কত বলে দেয়া আছে? 5.2। জাস্ট মাল্টিপ্লাই করে দাও, নতুন ধারকত্ব পেয়ে যাবা। শেষ। সবাই একটু বলো এবার ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে এবার ক্লিয়ার কিনা। এইটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 22-23 আসছে ভাই, এত কঠিন প্রশ্ন না, বাট আমরা পরীক্ষার হলে এই সূত্রগুলো ধরতে পারি না, যার কারণে আমরা ধরাটা খেয়ে যাই। সো আই হোপ যে আজকের এই কোশ্চেনটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো জাহাঙ্গীরনগর এই ইউনিটে কি টাইপের প্রশ্ন আসতে পারে। সবাই কি ক্লিয়ার? ওকে, নাইস। এবার আসো নেক্সট কোশ্চেনে চলে আসি। এবার আসো নেক্সট চলে আসি। এই যে দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবক টাইপ 5, সরি টাইপ 6 বা টপিক 6। আসো, পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাথায় ভালো মতো খেয়াল করবা, হ্যাঁ? পরাবৈদ্যুতিক ধ্রুবক, আসো, পরাবৈদ্যুতিক ধ্রুবক, হ্যাঁ? পরাবৈদ্যুতিক ধ্রুবক জিনিসটা কি সেটা নিয়েই আমরা এবার একটু কথা বলবো। আসো, পরাবৈদ্যুতিক ধ্রুবক মনে রাখবা, কে ইজ ইকুয়ালস টু, কে হচ্ছে হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক, F নট ডিভাইড বাই F,
ইজ ইকুয়ালস টু এফ স্কয়ার বাই হচ্ছে হলো এফ স্কয়ার নট। এখন সবসময় মনে রাখবা এই পরাবৈদ্যুতিক ধ্রুবক একের থেকে বড়, সবসময় মনে রাখবা পরাবৈদ্যুতিক ধ্রুবক একের থেকে বড়, অলওয়েজ, এটা অলওয়েজ মনে রাখবা, পরাবৈদ্যুতিক ধ্রুবক একের থেকে বড়। যদি কখনো দেখো একের থেকে ছোট, ওটা পরাবৈদ্যুতিক ধ্রুবক না। সো পরাবৈদ্যুতিক ধ্রুবক একের থেকে বড়, তাহলে কে ইজ ইকুয়ালস টু সি ডিভাইড বাই সি নট। এই সি নট হচ্ছে শূন্য মাধ্যমে ধারকত্ব, শূন্য মাধ্যমে ধারকত্ব, আর এই সি হচ্ছে ধারকত্ব, আর এই সি হচ্ছে ধারকত্ব। আই হোপ যে তোমরা সবাই এবার ক্লিয়ার হয়ে গেছো, বেসিক কনসেপ্ট থেকে দেখাইছি যাতে ইন ফিউচার তোমাদের কোনো প্রবলেম না হয়। আই হোপ যে এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এটা একটা ফর্মা গেল। এখন আমি আরেকটা ফর্মাতে যাই, খেয়াল কর সবাই, আরেকটা ফর্মাতে যাই। এই যে এই পাশে একটা ঘর টেনে দিবে, একটু দাঁড়াও, সরি, ওকে নাইস। এবার আসো, আমি এবার লিখবো ধারক টাইপ 6 টাইপ 7। ওকে, এবার আসো টাইপ 7, আসো, সেটা কি ধারক, ধারক বা হচ্ছে হলো কন্ডেন্সার, কন্ডেন্সার। আচ্ছা, কন্ডেন্সার দরকার নেই, ক্যাপাসিটর লেখো, ক্যাপাসিটর। ওকে, ক্যাপাসিটর। ওকে, আসো, এবার তুমি যখন ক্যাপাসিটর বা ধারক নিয়ে আলোচনা করবা তখন তোমার কাছে কি থাকবে দেখো। আমরা সবাই জানি ধারকত্ব সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু ভিসি, সবাই সূত্রটা জানি। এই কিউ ইজ ইকুয়ালস টু ভিসি যেটা তুমি দিছো, এইটা থেকে একটা প্রশ্ন এই বছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 99% শিওর আসবে, ঠিক আছে, 99%। এখন মনে রাখবা এইখানটাতে একটা জিনিস মনে রাখবা, পৃথিবীর ধারকত্ব, জাহাঙ্গীরনগর 9-10 আসা প্রশ্ন, পৃথিবীর ধারকত্ব মনে রাখবা, পৃথিবীর ধারকত্ব কত, 711.11 মাইক্রোফ্যারাডে। পৃথিবীর ধারকত্ব কি হবে, 711.11 মাইক্রোফ্যারাডে, 711.11 মাইক্রোফ্যারাডে। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার, সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? এই সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, দ্রুত। সবাই ক্লিয়ার হইলে ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। সবাই কমেন্ট সেকশনে জানান। তাহলে আমি সমান্তরাল পাত ধারকত্বতে চলে যাব। সবাই একটু জানান। এবার আসেন, এবার আসেন নেক্সট, সমান্তরাল পাত ধারকত্ব। খেয়াল করো, সমান্তরাল পাত ধারকত্ব, হ্যাঁ আমরা এটাতে যাব। ওকে নাইস। সমান্তরাল পাত ধারকত্ব জিনিসটা কি সেটা আগে জানবা, নাহলে এই টাইপের ম্যাথ করার দরকার নাই। সমান্তরাল পাত ধারকত্ব জিনিসটা কি দেখো, সি ইকুয়ালস টু কে এপসাইলন নট এ বাই হচ্ছে হলো ডি, এটা তোমরা সবাই জানো। তাহলে আমি পাবো সি ইকুয়ালস টু কে এপসাইলন নট 4 পাই আর স্কয়ার ডিভাইড বাই ডি। কারণ কে এর মান মনে রাখবা, কে এর মান শূন্য মাধ্যমে 1, শূন্য মাধ্যমে 1, তাহলে আমি সেখানে পাবো এপসাইলন নট 4 পাই আর স্কয়ার ডিভাইড বাই ডি। সো এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আসো নেক্সট, যেখানে সি সমানুপাতিক হচ্ছে হলো কে, আর এই সূত্রটা থেকেই আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 22-23 আসা একটি প্রশ্ন সলভ করেছিলাম। আপনাদের কি মনে আছে সবাই? এই যে এখান থেকে জাহাঙ্গীরনগর 22-23 আসা একটি প্রশ্ন আমি তখন সলভ করিয়েছিলাম, এটা কি মনে আছে? ওই যে আমরা ওই অ্যান্সারটা করেছিলাম 6 ইন্টু হচ্ছে হলো 5.2, 31.2 অ্যান্সার ছিল পিকো ফ্যারাডে। সবাই একটু বলো তো যে এটা মনে আছে কিনা সবার, সবাই একটু বলো তো এটা মনে আছে কিনা সবার। সো এই যে দেখো, এই টাইপের প্রশ্নগুলোই আলটিমেটলি তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করবে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কখনোই তোমাকে ডিরেক্ট সূত্র দিয়ে ম্যাথ দিবে না, তোমাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ওইখান থেকে সম্পর্ক বের করে তারপরে প্রশ্ন দিবে। সবাই কি বুঝতে পেরেছো? এবার আসো এদের মধ্যে সম্পর্ক দেখি। সি সমানুপাতিক, ভালো মতো খেয়াল করবা, সি সমানুপাতিক হচ্ছে হলো এ, তারপরে সি সমানুপাতিক হচ্ছে হলো আর স্কোয়ার, তারপরে সি ব্যস্তানুপাতিক হচ্ছে হলো 1/d। দেখছো এই যে সম্পর্ক,
তো এই সম্পর্কগুলো ভালো মতো দেখে যান, তাহলে বিপদে পড়বেন। সবাই কি বুঝছেন না বুঝেন নাই? ওকে, তাহলে এবার একটু খেয়াল করেন, আমি যদি একটা প্রশ্ন দিই, ভালো মতো খেয়াল করো, আমি যদি একটা প্রশ্ন দিই যে কে ইজ ইকুয়ালস টু 1 হতে কে ইজ ইকুয়ালস টু 5 এ নিলে সমান্তরাল পাথ ধারকত্বের মান কত? সমান্তরাল পাথ ধারকত্বের মান কত? হ্যাঁ, এবার একটু খেয়াল করো, সমান্তরাল পাথ ধারকত্বের মান মানে কি? সি এর মান। তাহলে ভালো মতো খেয়াল করো, সবাই ভালো মতো খেয়াল করো, কে 1 থেকে কে 5 এ গেছে, 1 2 3 4 5 ঘর বৃদ্ধি পাইছে, তাহলে সি এর সাথে কে এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে সি এর মান হবে 5c। সো এখানে আসলে এইভাবে আসে c1 আর হচ্ছে c2, শেষ, 5 গুণ। ক্লিয়ার? এবার সবাই বলেন তো যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, কিভাবে প্রশ্ন আসতে পারে, সবকিছু ক্লিয়ার কিনা? সবাই একটু ভাইয়াকে জানান যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। রাত হইলে আপনারা সবাই থাকেন, কি দারুণ। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই একটু বলেন যে সবাই বুঝছেন কিনা, কনসেপ্ট বুঝা গেছে কিনা, কি টাইপের প্রশ্ন আসতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সবকিছু ধরে ধরে দেখাচ্ছি কিন্তু। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, যারা রয়েছে সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাই তোমরা সবাই বুঝছো কিনা, কি টাইপের প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে, সব দেখিয়ে দিচ্ছি, একদম পাক্কা ক্লিয়ার করে দিচ্ছি, যাতে তোমাদের জাহাঙ্গীরনগর এই ইউনিটে কোনো ঝামেলা কোনো সময় না হয়। ওকে, নাইস। এবার আসো নেক্সট, ধারকের সমবায়ে যাবা। টাইপ 7, ধারকের সমবায়। সবাই আসো, ধারকের সমবায়, সবাই আসো। ধারকের সমবায়, ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, 100% শিওর একটা প্রশ্ন থাকবে, এটা মাথায় রাখবা। এখন এই টাইপের প্রশ্নগুলো তোমরা সবাই পারো, আমি তোমাদেরকে জাস্ট 3টা কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি, সেটা তোমরা সবাই জানো। শ্রেণীতে হচ্ছে কিউ স্থির আর সমান্তরালে হচ্ছে ভি স্থির, আরেকটা সমবায় আছে, সেটা হচ্ছে মিশ্র সমবায় আছে। হ্যাঁ, তাহলে এই 3টা সমবায় নিয়েই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 23-24-এ ইন টোটাল 4টা শিফটে 4টা কোশ্চেন আসছে, 4টা শিফটে 4টা কোশ্চেন আসছে, 4টা কোশ্চেন আসছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, কথা কি বোঝাতে পেরেছি? এবার আসো আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। নাম্বার 1, সরি একটু কালারটা চেঞ্জ করে দিই। n সংখ্যক সমমানের ধারক শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব, মনে রাখবা, অর্থাৎ শ্রেণী মানে হচ্ছে হলো সিএস, এটা হচ্ছে হলো সি বাই এন, ঠিক আছে, সি বাই এন। এবার আসো নেক্সট, n সংখ্যক সমমানের ধারক সমান্তরালে থাকলে তুল্য ধারকত্ব, সিপি হচ্ছে হলো কত হবে, n ইন্টু হলো সি, শেষ, n ইন্টু সি। বুঝছো নাকি বুঝো নাই? সো এই দুইটা পার্ট থেকে আমরা একটা প্রশ্ন করে আসবো। আসো এবার জিনিসটা হচ্ছে এরকম, খেয়াল করো, ধরে নাও তোমার কাছে তিনটি সমমানের, ঠিক আছে, তিনটি 3 মাইক্রোফ্যারাডের ধারক শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব কত? খেয়াল করো, যদি আমি 3 মাইক্রোফ্যারাডের ধারক শ্রেণীতে থাকলে তাহলে তাদের তুল্য ধারকত্ব কত? দেখো একই জিনিস,
সমপরিমাণ সমান সংখ্যা, সমপরিমাণ সমান সংখ্যা, তাহলে আমি কি বলছিলাম সি বাই এন, তাহলে সি এর মান কত 3 বাই এন এর মান 3, তাহলে অ্যান্সার হবে 1। আজীবন মনে রাখবা সমমানের থাকলে অ্যান্সার হবে 1, সমমানের থাকা মানেই অ্যান্সার 1। ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। ওকে, তাহলে আমি যদি এখানে শ্রেণীতে না দিয়ে যদি এই প্রশ্নটাই সমান্তরালে বলতাম তাহলে অ্যান্সার কত হইতো সেটা একবার কমেন্টসে জানাও। সমান্তরালে বললে এটার অ্যান্সার কত হইতো সেটা একটু কমেন্ট সেকশনে জানাও। সমান্তরালে বললে এটার অ্যান্সার কত হইতো সেটা একটু কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, ইয়েস, অ্যান্সার 9। বাকিরা একটু জানাও কত হবে। সমান্তরালে থাকলে অ্যান্সার হবে 9, বুঝছো? সবাই একটু জানাও সবাই। ওকে, আচ্ছা আমরা একদম লাস্ট টাইপে চলে আসছি। এই টাইপটা হলেই আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। রাত 12টা বাজতে গেল, এবার একটু আসো নেক্সট, চলে আসো নেক্সট। দেখো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ছিল 23-24, সেই প্রশ্নগুলো আমরা একটু সার্কিট সলভ করে আসি। খেয়াল করো, সার্কিটগুলো একটু সলভ করে আসি, ভালো মতো খেয়াল করো। ওকে, ওকে, জাহাঙ্গীরনগর 23-24, ভাই সরি, জাহাঙ্গীরনগর 23-24 আসছে এই প্রশ্ন। ওকে, খেয়াল করো, এখানে আমার কাছে বলে দেওয়া আছে 5 মাইক্রোফ্যারাডে, এখানে বলে দেওয়া আছে 5 মাইক্রোফ্যারাডে, এখানেও বলে দেওয়া আছে 5 মাইক্রোফ্যারাডে। এদের তুল্য ধারকত্ব কত? এদের তুল্য ধারকত্ব কত? এখন এদের তুল্য ধারকত্ব কিভাবে তুমি বের করবা? খেয়াল করো, সমান্তরালে কে কে আছে এটাকে বের করবা। একটা 5 আর একটা 5, দুটা জিনিস সমান আছে। কি আছে? দুটা জিনিস সমান। তাহলে তুমি যদি সমান্তরালে পাও, তাহলে আমরা জানি সিপি ইজ ইকুয়ালস টু 5 প্লাস 5 ইজ ইকুয়ালস টু 10 মাইক্রোফ্যারাডে, ঠিক না? এখন খেয়াল করো, এটা আছে আমাদের কাছে 10 আর এই পাশে আমাদের কাছে আছে 5। তাহলে এখন দুইটা জিনিস কি শ্রেণীতে ভিন্ন মান না? দুইটা ধারকের মান শ্রেণীতে ভিন্ন মান না? তাহলে শ্রেণীতে ভিন্ন মান থাকলে তাদের সূত্র কি হয়? উপরে হয় দুইটা জিনিসের গুণফল, নিচে হয় দুইটা জিনিসের যোগফল। তাহলে 5 × 10 ডিভাইড বাই 5 প্লাস 10, 50/15, 3 × 45, 3.33 মাইক্রোফ্যারাডে। শেষ, এটাই অ্যান্সার। সবাই একটু বলো, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। এটা একটা বর্তনী, বর্তনী সলভ করতেছি রে বাবা। এটা একটা বর্তনীতে এই যে 5 মাইক্রোফ্যারাডে দুইটা জিনিস সমান্তরালে আছে আর একটা শ্রেণীতে দেওয়া আছে, তাহলে তাদের তুল্য ধারকত্ব কত সেটা বের করতে বলা হয়েছে। মোট ধারকত্ব কত, সরি মোট ধারকত্ব কত? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। তুলনা মোট ধারকত্ব কত? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। কারো মনে কোনো কোশ্চেন আছে কিনা সবাই একটু জানাও। বলো কত, সবাই ক্লিয়ার কিনা, সবাই বুঝছো কিনা? তাহলে এবার আসো এটা করো, এই সলভটা করো। ওকে, এবার একটু খেয়াল করো, এই সলভটা করো। 6 মাইক্রোফ্যারাডে দেওয়া আছে আর এখানে আছে C2। সবাই এইটার ধারকত্ব কত হবে সেটা বের করো। জাহাঙ্গীরনগর 23-24, জাহাঙ্গীরনগর 23-24, এদের ধারকত্ব কত হবে সবাই এটা বের করো। খেয়াল করো, এটা শ্রেণীতে আছে, তাহলে 1/CS equals to 1/6 প্লাস 1/C2, ঠিক আছে? আমরা এখান থেকে বের করতে পারি CS এর পরিমাণ তোমার কাছে বলে দেয়া থাকবে, CS এর পরিমাণ বলে দেওয়া আছে। ধরো
সিএস এর পরিমাণ বলে দেওয়া আছে 2.4, তাহলে আমরা লিখব 1/2.4 ইকুয়ালস টু 1/6 প্লাস 1/C2। তাহলে এখান থেকে C2 এর পরিমাণ বের করবা 4 মাইক্রোফ্যারাডে, আর এটাই তোমার কাছে প্রশ্নের অ্যান্সার ছিল। বুঝছো? তোমার কাছে সিএস এর পরিমাণ বলে দেওয়া আছে, তোমাকে C2 এর ধারকত্ব বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? সো সেটা যদি বের করতে পারো তাহলেই তোমার কাছে অ্যান্সার শেষ। আর এটা জাহাঙ্গীরনগর 23-24 আসা প্রশ্ন। সবাই একটু বলো, খুব দ্রুতই করাবো, এটা শেষ করি। সবাই একটু বলো যে সবাই এটা ক্লিয়ার কিনা। সবাই তাহলে লাস্ট এটার অ্যান্সার করেন। সবাই সবাই এটার অ্যান্সারটা করেন, লাস্ট এই অ্যান্সারটা করেন। দেখেন, না খেয়ে ক্লাস নিতেছি আর তোমরা চিন্তা করো শুধু। আসো, সরি, খেয়াল করো এটা। ওকে, এবার খেয়াল করো সবাই। এখানে তোমাদের কাছে দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাডে, এখানে বলে দেওয়া আছে 6 মাইক্রোফ্যারাডে, আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা আছে 5 মাইক্রোফ্যারাডে। তাহলে এদের ধারকত্ব বের করো সবাই। জাহাঙ্গীরনগর 23-24, জাহাঙ্গীরনগর 23-24, সবাই এটা বের করো, তাহলে বুঝবো যে না তোমরা সবাই পারবা। সবাই এটা বের করো। ভাই আমিও খাই নাই, আস, থ্যাংক ইউ, আস আস আস। এবার সবাই বলো এটার অ্যান্সার কত, তাড়াতাড়ি। এগুলো কিন্তু ঢাবিতেও আসে, ঠিক আছে, নট অনলি জাহাঙ্গীরনগর, এগুলো ঢাবিতেও আসবে। তো সবাই এটার অ্যান্সারটা বলো তাড়াতাড়ি, দেখি কে কে পারো। দেখো আগে তুমি এই দুটো জিনিস তোমার কাছে সমান্তরালে আছে বাবা, তাহলে সমান্তরালে থাকে মানে কত, যোগ 6 যোগ 4 তার মানে 10। তাহলে এখন এই পাশে আমি পাচ্ছি 10 আর এই পাশে পাচ্ছি 5, ঠিক কিনা? 10 আর 5, তাহলে আবারও উপরে গুণ আর নিচে যোগ, তাহলে 50 বাই হচ্ছে হলো 15, 3 15 45, 3.33। শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা। এবং এটাও জাহাঙ্গীরনগর 23-24 আসা প্রশ্ন। একটু আগে ছিল 5-5, আর এখানে ছিল 5, আর এখন হচ্ছে 6-4 আর ছিল 5। সবাই বলেন ক্লিয়ার কিনা। এই পুরো ক্লাস যারা করছিস সবাই একটু ভাইকে বলতো যে ভাই সবাই ক্লিয়ার কিনা। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে হলো সঞ্চিত শক্তি, সেটা কি করাবো? তোমরা বললে আমি করাবো, আদারওয়াইজ করাবো না। সবাই একটু বলো, সঞ্চিত শক্তি দিয়ে করা আছে আরেকটা পার্ট, সেটা কি করাবো নাকি করাবো না? সঞ্চিত শক্তি 10/3, হ্যাঁ আরেকটা পার্ট আছে সঞ্চিত শক্তি, সেটা কি করাবো কি করাবো না? সবাই একটু বলো। লাস্ট একটা পার্ট আছে সঞ্চিত শক্তি, হয় করাবো না হলে করাবো না। সঞ্চিত শক্তি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন খুবই কম আসে, দ্যাটস ওয়াই আমি এটা না করালেও চলবে। সো সবাই একটু বলো যে সেটা করাবো কিনা। ওকে, করাইতে বলতেছ। ওকে, আসো। সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তি, নতুন টাইপ, ধারকে সঞ্চিত শক্তি। ওকে, ধারকে সঞ্চিত শক্তি, খুব মনোযোগ দাও। এটা ধারকে সঞ্চিত শক্তি, খেয়াল করো। ধারকে সঞ্চিত শক্তি আমরা ডাব্লিউ ধরতে পারি, ইউ ধরতে পারি, এটা যার যার মর্জি। সিভি স্কোয়ার আমরা সবাই জানি, কিউ ইজ ইকুয়ালস টু ভিসি, এটা সবাই জানো। তাহলে এবার খেয়াল করো, হাফ, ভালো মতো খেয়াল করবা, হাফ আমি এখানে লিখতে পারি কিউ বাই ভি, সি এর পরিমাণ, আর একটা হচ্ছে হলো ভি স্কোয়ার। এখান থেকে একটা কেটে দাও, তাহলে থাকবে হাফ ইন্টু হচ্ছে হলো কিউ ভি, ঠিক আছে? তাহলে এটা একটা সূত্র, সরি এটা একটা সূত্র, এটা একটা সূত্র, ডাব্লিউ ইজ টু হাফ কিউ ভি। এবার একটু খেয়াল করো, হাফ আমি এখানে নিলাম। এখন তুমি এই জিনিসটা লিখলা, তাহলে আমি এখন এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে কিউ মানে কি, ভি সি ইন্টু হচ্ছে হলো ভি। আমি এখন নিচে এখানে দেখো ভি স্কোয়ার আর এটা থেকে সি, আমি এখন এখানে যে কাজটা করব, ভি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, নিচে সি দিয়ে ভাগ করব। তুমি এখানে যদি কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার সি স্কোয়ার লেখা যায় না? তাহলে তুমি এই জায়গাটাতে দেখো, এই সি আর এই সি একটা কেটে দিলে আগেরটা ফিরে পাচ্ছ, বাট আমি এটা সি দিলাম এটা সূত্রে ফেলানোর জন্য। তাহলে তুমি পাবা হাফ, সরি তুমি পাবা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ ভি স্কোয়ার সি স্কোয়ারের মান কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার বাই হচ্ছে হলো সি, এটাও একটা সূত্র। তাহলে আমরা টোটাল ধারকে সঞ্চিত শক্তির সূত্র পাইলাম কয়টা? 3টা। এই 3টা জিনিস সবাই ক্লিয়ার কিনা সবাই একটু ভাইকে জানাও। ভাইয়া করাই দেন প্লিজ। ওকে, সবাই বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা, এই 3টা পার্ট সবাই ক্লিয়ার কিনা। এবার একটু খেয়াল করো, মেইন সূত্র হচ্ছে হলো হাফ সিভি স্কোয়ার, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ
সিবি স্কোয়ার। এদের একটা শর্ত রয়েছে, সেই শর্তগুলো একটু খেয়াল করো। ডাব্লিউ সমানুপাতিক সি, ডাব্লিউ সমানুপাতিক ভি স্কোয়ার। আর আমরা যখন ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ কিউ ভি নিয়ে কাজ করব, হাফ কিউ ভি নিয়ে কাজ করব, তখন আমরা পাবো ডাব্লিউ সমানুপাতিক ভি, ডাব্লিউ সমানুপাতিক কিউ। ঠিক আছে, এই সম্পর্কগুলো মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রেসারে পড়ে যাবা সবাই সবাই। আর যখন তুমি হাফ কিউ স্কোয়ার বাই সি পাবা, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার বাই সি পাবা, তখন একটা জিনিস একটু মনে রাখবা, এইখানে একটা সূত্র আছে ডাব্লিউ ব্যস্তানুপাতিক 1/c। এইখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2বার প্রশ্ন এসেছে, 2বার। এইখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2বার প্রশ্ন আসছে। এইবার বলো সম্পর্কগুলো, ধারকের সঞ্চিত শক্তির সম্পর্কগুলো সবাই ক্লিয়ার কিনা? চট করে কমেন্টসে জানাও, চট করে কমেন্টসে জানাও। ধারকের সঞ্চিত শক্তির সম্পর্কগুলো সবাই ক্লিয়ার কিনা? সবাই চট করে কমেন্টসে জানাও দ্রুত। তাহলে আমি একটা প্রশ্নে যাব, সেই প্রশ্নের অ্যান্সার সবাই করে ফেলবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, যেটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সবাই একটু বলেন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? সবাই সবাই একটু জানান যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। ইয়েস অর নো, তাড়াতাড়ি জানান, তাড়াতাড়ি দ্রুত। এত দেরি করতেছেন কেন জানাতে? উমা, তাড়াতাড়ি জানান। সবাই ক্লিয়ার? এবার আসেন লাস্ট একটা কোশ্চেন। 2 মাইক্রোফ্যারাডে, ওকে, ধারকত্বের একটি সবাই একটু লিখে নাও, বর্তনীতে 2000 ভোল্ট, ওকে, বিভব পার্থক্য প্রয়োগের পর ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত জুল? এটা জিএসটিতে আসছে 22-23। ঠিক আছে, এবার যে কোনো একটা ইউনিভার্সিটিতে এই প্রশ্ন আসবে, সরাসরি এই প্রশ্ন আসবে। এটা মিস করার কোনো অপশনই নেই, সলভে আসো, সলভ। দেখো আমরা সবাই জানি হাফ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার, এটা তুমি জানো। তাহলে এখানে আমরা জানি হাফ সি এর পরিমাণ তুমি জানো, আলটিমেটলি কি দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাডে। তাহলে ফ্যারাডে নাও, 2 × 10⁻⁶ ইন্টু কত ভোল্ট? 2000 ভোল্ট। তাহলে বিভবের পরিমাণ স্কোয়ার ছিল, আলটিমেটলি এখানে আমি পাবো 4 জুল। শেষ, অ্যান্সার 4 জুল। এবার সবাই বলো ক্লিয়ার কিনা? সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা? ধারকে সঞ্চিত শক্তি কিভাবে বের করে সেটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়াকে একটু জানিয়ে দেন। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। পুরো ক্লাসটা কেমন লাগছে জাস্ট এক লাইনে একটু বলে যান, তাহলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। পুরো ক্লাসটা কার কেমন লেগেছে সবাই একটা লাইনে একটু বলে যান। হ্যাঁ, যেহেতু রাতে ক্লাস নেই, এখন থেকে আমরা প্রত্যেক দিন ক্লাস নিব ইনশাল্লাহ। সো আমি যদি সুস্থ থাকি, আসলে অসুস্থ থাকি তো। সো সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, পুরো ক্লাসটা সবাই কেমন বুঝছেন সেটাও একটু জানান, এবং আপনাদের সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা সেটাও একটু জানাবেন। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা এই স্থির তড়িৎ থেকে সেটাও আপনারা একটু জানান। সবাই সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু জানান দেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। সবাই কি বুঝতে পারছেন? এবং আজকের এই ক্লাসটা হলো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল। আমি যেগুলো দেখিয়ে দিয়েছি সবগুলোই হলো আপনাদের বিগত সালের প্রশ্নকে অ্যানালাইসিস করে তারপরে ক্লাসটা নিয়েছি। আমি ক্লাসের আগে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা ঘাটি যে আপনাদের কি নিতে হবে না নিতে হবে।
সো আই হোপ যে আপনারা সবাই বুঝতে পারছেন ফিজিক্সের কিভাবে জাহাঙ্গীরনগর এই ইউনিটে কিভাবে পড়তে হবে এবং কোথায় কিভাবে কি প্রশ্ন আসছে আমাদের বিগত কয়েক বছর সব আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আই হোপ যে আপনারা সবাই ক্লাসটা নোট করবেন। ভাই ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ রেকর্ড থাকবে, আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন। তবে আপনারা সবাই আমাদের ব্রেইন বাচ স্টুডেন্টস যে গ্রুপটি রয়েছে সেখানে সবাই একটু কষ্ট করে নোটটা জমা দিয়েন এবং ক্লাসটা কেমন লেগেছে সেটা একটু জানাবেন। সো আজকে এই পর্যন্তই, আবার রাত 12টা বাজে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে ম্যাথ নিয়ে, ম্যাথের যোগজীকরণ, ঠিক আছে? আপনাদের থ্যাংক ইউ এগ্রি রিভাইজ দিয়েছিলেন। ইনশাল্লাহ আবারও এবছর এগ্রির একটা ধামাকা আসতে যাচ্ছে আমাদের সাথে। সো ইনশাল্লাহ এবারও এগ্রির একটা টপ নচ লেভেলের একটা কোর্স আসবে ইনশাল্লাহ। এগ্রি এবং জিএসটি বোথ মিলে আসবে, এখানে শুধু এগ্রি না, এখানে সব মিলেই আসবে। সো আমি আসলে একটা স্টুডেন্টকে বারবার কোর্সে ভর্তি নিই না, এখানে একটা কোর্সে ভর্তি হলে সে সবগুলো কোর্সেই ভর্তি পাবে, মানে ক্লাস পাবে। সো এটাই আর কি, সবাই সবাই ভালো মতো পড়বেন। দেখেন আলটিমেটলি হচ্ছে হলো আপনাদের দিন শেষে যেটা হয় যে আপনারা এখন শেষ মুহূর্তে পড়াশোনা করতেছেন, ঠিক আছে? এখন মোটিভেশন কোনো কিছুই না। আমি দেখি অনলাইনে অনেকেই এসা ভুজুং বাজুং মোটিভেশন দেয়। ভাই এসব মোটিভেশন ধরার শোনার সময় আছে? তুমি কে যে তোমার মোটিভেশন আমি শুনবো? আমি কে যে আমার মোটিভেশন তুমি শুনবা? যে সন্তান নিজের বাবা মাকে দেখে মোটিভেটেড হতে পারে না, সে টিচারদের বা একজন মেন্টর দেখে কিভাবে সে মোটিভেটেড হবে? হাউ ইজ ইট পসিবল? আমি এটা মানি যে কেমনে সম্ভব ভাই? বাবা মায়ের উপর তো আর মেন্টর না, তোমার বাবা মা কষ্ট করতেছে তোমার জন্য, তো এটাই তো তোমার কাছে বড় মোটিভেশন হওয়া উচিত, ঠিক না? একজন আইসা আবি যাবি কথাবার্তা কইতাছে, তোমার সাথে একটু হাত নাড়ায় দুইটা কথা বলতেছে, মোটিভেশন দিতেছে, এসব মোটিভেশন কোনো কিছু না। লাইফে তোমাকে সাকসেস হইতে হলে বাবা মায়ের দিকে তাকাইতে হবে। তোমার বাবা মা যদি তোমার দিকে তাকিয়ে দুইটা কথা বলে তাহলে তুমি এটা মানতে বাধ্য, কারণ তারা তোমাকে জন্ম দিয়েছে, তারা তোমাকে লালন পালন করে এই ইন্টারমিডিয়েট পাস করে এখন অ্যাডমিশনের জন্য এই পথে এই পর্যন্ত তোমার পিছনে তারা ইনভেস্ট করছে যাতে আমার সন্তান ইন ফিউচার ভালো কিছু করে। এর চেয়ে বড় মোটিভেশন কি আমাদের কথা? কখনোই না, তাই না? তো বাবা মায়ের জন্য আসলে করো। ওই অনলাইনে থাইকা একজন একটা কথা বললো, এই করলো সেই করলো, ওই অনলাইনে পীর বাবাদের মানে ভক্ত হয়ে গেলা, ও আমার আবেগ ছিল, এই ছিল সে ছিল। ভাই অনলাইনে পড়তে আসছস, পড়বি চলে যাবি, শেষ। এখানে এত আবেগ দিয়ে কি হবে জীবনে? কাউরে এত বেশি গণ্য করতে যাবা না লাইফে, লাইফটা অনেক ছোট, ঠিক আছে? তুমি টাকা দিয়ে পড়তে আসছো, তুমি পড়বা, ফ্রি ক্লাস যার ভাল লাগবে তার করবা, কিন্তু এই মোটিভেশন এক্সট্রা মোটিভেশন কথা শুনতে যাবা না। আমার দেখছো আজকে ক্লাসের মধ্যে পুরো টানা ক্লাস নিছি, আমি আজে বাজে কোনো কথা বলি নাই, বাট অন্য কেউ হইলে এই ক্লাসটা অ্যাটলিস্ট 3 ঘন্টা নিত। বিলিভ ইট অর নট, আমি একটা কথা বলছি কিনা তোমরা এই পুরো ক্লাসটা রেকর্ড টেনে দেখো, আমি এই যে এখন কথা বলতেছি, ঠিক আছে? ঠিক নাকি রিভাইজ দিয়ে যাব? এই কয়েকটা দিন জাবির প্রশ্ন ব্যাংক যা দেখার দেখা হয়ে গেছে, জাবির প্রশ্ন ব্যাংক রিলেটেড প্রশ্নগুলোই বারবার রিভাইজ দাও, বারবার রিভাইজ দাও, ঠিক আছে? আর আমি তো এখানে বলে দিচ্ছি যে কোথা থেকে কত সালে কিভাবে প্রশ্ন আসতেছে, এই টাইপগুলোকে একটু গুরুত্ব দিয়ে যাবা। আমি হয়তো বা এখনো অসুস্থ, ঠিক আছে, আমার প্রেশার হাই 140 বা 120, একটা স্বাভাবিক মানুষ এতক্ষণ দাঁড়ায় ক্লাস নিতেছি, মনে হচ্ছে তোমাদের কাছে যে আমি সুস্থ, ঠিক আছে? আর আমার এই নিচে ওষুধের যে স্টোর, এতগুলো ওষুধ, মানে রিসেন্ট আমি প্রচুর অসুস্থ এই বয়সেই। সো আমার জন্য একটু দোয়া করবা, তোমাদের জন্য আমার অফুরন্ত দোয়া। শুধু একটা কথাই বলবো, বাবা মায়ের মোটিভেশনে মোটিভেট হও, অন্য কারো আবেগ দেওয়ার দরকার নেই অনলাইনে। অফলাইন হলে হিসাব আলাদা। অফলাইনে আমার যখন স্টুডেন্ট থাকে, এরা এখন বিভিন্ন পর্যায়ে আছে, মানে বিভিন্ন ক্যাডেটশিপে আছে, তারপরে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আছে, এরা সবাই এখন আমার মনে রাখে। অনলাইনের গুলোও মনে আছে, 20 সাল 21 সালের পোলাপান সবাই আমার মনে রাখছে, এবং আমি যে কোনো সময় ফোন দিলে ওরা ওইটা করে আগ্রহ নিয়ে যে ভাইয়া ফোন দিচ্ছে। সো এখনকার সময়টা হয়ে গেছে স্টুডেন্ট অনলাইনে থাকে, কোন টিচার কি করলো, কোন টিচার কার লগে কি করলো, এই বিষয়গুলো নিয়ে তারা নাচানাচি করে পড়াশোনা করার চেতে। বাট এটা ভুল। তুমি একজন শিক্ষার্থী, তোমার উচিত তুমি কতটুকু নিতে পারতেছো। তুমি কারো মানে গীবত তো অনলাইনে করার দরকার নাই। যদি সে খারাপ পড়ায় তার সমালোচনা করা উচিত, সে অন্য কার সাথে কি করছে সেটা তোমার দেখার দরকার নেই, দেখলেই তোমার সময়টা নষ্ট। এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকবা, ঠিক আছে? এগুলো থেকে একটু দূরে থাকবা। আর আবেগ, আবেগ জিনিসটাকে নষ্ট করো, ঠিক আছে? এই জিনিসটাকে পুরা ফেলে দাও যে সে আমার আবেগ, এই সেই হ্যান ত্যান। কিসের আবেগ? এত আবেগ কি তোমাদের এই জীবনে? একটা জায়গায় চান্স পাইছো যে তোমার এত আবেগ আসবে?
আমরা শিক্ষকদেরকে সম্মান করছি, কিন্তু এবার গলগলায় তার কাছে যা মানে জড়ায় ধরে হাক করে, হ্যাঁ ভাইয়ের সাথে দেখা করছি, সেলফি তুলছি, এই সেই, এরকম আমরা কখনোই করি নাই। কারণ কি জানো, আমরা টিচারদেরকে সম্মান করছি ওই লেভেলের যে আমরা সারা জীবন তাকে যেন সম্মান করতে পারি। সে একটা ভুল করছে, তাকে লাথি মেরে ছুড়ে দিব, এরকম সম্মান আমরা করি নাই। ঠিক আছে, তো এইগুলো থেকে একটু দূরে থাকবা ভাইয়া, অনলাইনে অ্যাটলিস্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাবা মায়ের জন্য কিছু একটা করো। আমার কথাগুলো একদম সত্য কথা, রিয়েলিস্টিক। যদি এই আবেগগুলোকে ধ্বংস করতে পারো, তোমার লাইফটা সাকসেস। ঠিক আছে, মোটিভেশন 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও দেখে তোমার লাভ নেই, এগুলো ফেক। তুমি চান্স পাবা না, ওই টাইমটাই নষ্ট। ওই টাইমটাতে তুমি 2টা কোশ্চেন সলভ করো, মোর দেন এনাফ ফর বেটার দেন, মানে মানে এটা বেটার দেন মোটিভেশন, আসলেই বেটার দেন এটা। ঠিক আছে, মানে এই জিনিসটা তুমি সবসময় চেষ্টা করবা যে আমি কারো মোটিভেশন নিব না, আমার বাবা মা আমার জন্য করতেছে, আমি বাবা মার জন্য করব, কে আমার কি মোটিভেশন। কথা কি বুঝতে পারছো? তো সবাই ভালো থাকবা, লাইফটাই এরকম, কষ্ট করতেছো, কষ্টের মূল্যায়ন দেওয়া শিখো। ঠিক আছে, যদি তোমার কোর্সে কারো কোর্সে যদি ভর্তি হইতে ভালো না লাগে, বা কারো কোর্সের ভর্তি হওয়ার পরে দেখো যে ব্যাট মানে তোমার পোষাচ্ছে না, তুমি যেরকম চাইছিলা সেরকম হচ্ছে না, তাহলে তুমি তার সমালোচনা করো। কিন্তু সে কি করলো না করলো এগুলো নিয়ে তুমি সময় নষ্ট করোই না। এটা হচ্ছে তোমার লাইফের সবচেয়ে বেস্ট একটা মোটিভেট হবে। এবং বাবা মায়ের দিকে তাকাও, আল্লাহ তোমাদের সহায়ক, এটাই আমার চাওয়া। শেষ মুহূর্তে কোথাও সময় নষ্ট করে না, আমি এতটুকু কথা বলছি, এটাই আমার জন্য দুঃখিত আমি যে আমি এতটুকু তোমাদের সাথে কথা বলছি। কারণ আমি পুরো ক্লাসে 1 ফোঁটাও কথা বলি নাই, 1 ঘন্টা টানা ক্লাস নিছি, আজে বাজে কোনো কথাই বলিনি আমি তোমাদের সাথে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।